আচ্ছা আবার খেয়াল করো, তাহলে রাতে গ্লুকোজ গুলা স্বেচ্ছায় পরিণত হলো। স্বেচ্ছার তো দ্রবণ তৈরি করে না, তাই না? স্বেচ্ছার তো পানির সাথে দ্রবণ তৈরি করবে না, তাহলে স্বেচ্ছার গুলা দানা দানা হয়ে থাকবে। তখন দেখা যাবে সেখানে পানিটা একেবারে কম ঘনত্বযুক্ত একটা অবস্থা হয়ে আছে। আর এখানে তো এরকম কিছু ঘটনা ঘটেনি, যার জন্য এখানেই ঘনত্ব তখন বেশি, এইখানে তখন ঘনত্ব কম, যেহেতু এটা পানি পানি হয়ে আছে। আর স্বেচ্ছার তো আর দ্রবণ না, তাই না? তাহলে উল্টা কাহিনী হবে। কি কাহিনী হবে? তখন এখানকার পানিগুলো, যেহেতু এখানেই ঘনত্ব কম, এখানকার পানিগুলো তখন এখানে ব্যাক করতে শুরু করবে। এখানকার পানিগুলো তখন এখানে ব্যাক করতে শুরু করবে। যখন এই পানি ব্যাক করবে তখন এটা আবার শিথিল হয়ে বন্ধ হয়ে যাবে, মানে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বলো তো, বলো। ওই যে দ্রব আবার দিন হলে রাতের বেলায়, রাতের বেলা স্বেচ্ছার যেটা থাকলো না, সেটা তো রাত্রে বেলা স্বেচ্ছার হয়েছে, মানে দ্রবণটা হালকা হয়ে গেছে, স্বেচ্ছার হয়েছে রাত্রে বেলা, সেই জন্য পানিগুলো তো চলে গেল, আর এখানে স্বেচ্ছা থেকেই গেল, স্বেচ্ছা থেকে গেছে। কিন্তু যখনই আবার দিন হবে, আবার সালোক সংশ্লেষণ চলতে থাকবে, তখন দেখা যাবে যে প্রোটনের পরিমাণ আর বাড়বে না, তখন আবার ক্ষারীয় অবস্থা তৈরি হয়ে যাবে। আর যেই ক্ষারীয় অবস্থা তৈরি হয়ে যাবে তখন আবার স্বেচ্ছাগুলো আবার গ্লুকোজ হবে। তার মানে দিনের বেলায় গ্লুকোজ আর রাত্রে বেলা স্বেচ্ছা, বারবার এটা অল্টারনেট হচ্ছে। হামিদা, বুঝতে পারছো? বলো তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? রিমি আছে? সোজা কোনো কোশ্চেন আছে? না বুঝলে বলো, আবার বলতে হবে কিনা বলো। ও এই যে এটা তো পত্ররন্ধ্র কোষ, তাই না? এই পত্ররন্ধ্র কোষে স্বেচ্ছার এরকম দানা দানা স্বেচ্ছার হয়ে গেছে বলে বলো, তখন এখানে যে পানি আছে সেই পানি তো কোনো দ্রবণ না, সেই পানিটা একেবারেই ঘোলাটে। যেমন অনেক সময় দুধ যখন ওই যে টক জাতীয় কিছু পরে টরে, তখন দেখবো যে দুধ কিন্তু হয়ে যায়, ফেটে যায় যেটাকে বলে, তখন কিন্তু দুধের দ্রবণ অবস্থা থাকে না, তখন কিন্তু পানি আলাদা হয়ে যায়। তাহলে ঘনত্ব তখন কমে গেছে, তাই না? কোন একটা প্রভাবক হিসেবে তো কাজটা করছে। তো যেটা হলো দিনের বেলায় যেটা গ্লুকোজ ছিল, সেটা ধরো এই লাল লাল যে অংশটা আছে না, এটা হলো গ্লুকোজ না, এটা স্বেচ্ছা। তো স্বেচ্ছার যেমন ভাত দিয়ে তুমি শরবত বানাতে পারবা, ভাত দিয়ে শরবত হবে না। আটা দিয়েও শরবত হয় না, হয় কি? হয় না তো। তাহলে তার মানে কি দ্রবণ আর থাকলো না। যখন এই দ্রবণ থাকবে না, মানে কম ঘনত্বইত হয়ে গেল তখন, তাহলে কি হবে? এদিককার কোষে এরকম কোনো পরিবর্তন হয়নি বলে এখানকার ঘনত্ব তখন বেশি হয়ে যাবে, আর পত্ররন্ধ্রের মধ্যে এই ঘনত্ব তখন কম। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পানিগুলো যায় কিনা এটা তো আমরা জানি, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে পানি যায়, তাহলে অটোমেটিকলি এখানকার পানিগুলো এখানে চলে যাবে, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। বলো তো, বানায় লেখা যাবে না? যা শুনলা সেটাই বানায় লিখবা। হ্যাঁ, সিকিউ আকারে আসেই তো, যেটা শুনলা সেটাই বানায় লিখবা। পেজ হচ্ছে 5 পর্যন্ত হয়, আর ওইদিকে যায় 7 এর উপরে চলে যায়, অথবা 7 হয়, নিউট্রাল হতে পারে এরকম। তো খালি হলে তখন হচ্ছে স্বেচ্ছার আবার গ্লুকোজ হবে। ওই জন্য দেখো এখানে একটা ছবি দিয়ে দেখা হয়েছে, দেখো অদ্রবণীয় স্বেচ্ছার আর অজৈব ফসফেট। এখন দেখো এই যে এখানে এনজাইম কাজ করে, ফসফোরাইলেজ এনজাইম কাজ করছে। আলো এই যে পিএইচ যখন এই যে 7, দেখো পিএইচ যখন 7, তখন দেখো দ্রবণীয় চিনি, তখন কি দ্রবণীয় চিনি। আর যখনই আবার দেখো তীর চিহ্ন দিছে এদিক, তাই না? হ্যাঁ, এই যে অন্ধকার, দেখো অন্ধকারে কি লেখা আছে? পিএইচ 5, মানে কি এর পিএইচ কমে গেছে, তাই না? দেখতে পাচ্ছ নিচের দিকে? হ্যাঁ, এই দেখো তখন এটা হয়ে গেল কি অদ্রবণীয় মানে তো দ্রবণ হয় না, তাই না? অদ্রবণীয় মানে দ্রবণ হয় না। বুঝতে পেরেছো? মুখস্থ করার একটা জিনিসটা, তাই না? যেটা বুঝেছো সেটাই হলো বানাই লিখবা, ঠিক কি না? ঠিক না? সেখানে তো খুব বেশি কোনো কথা নাই, খালি পিএইচ এর কম বেশি এটাই, আর দ্রবণীয় অদ্রবণীয় লিখলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, পরশুদিন খাতা নিতে হবে বোর্ড থেকে, পরশুদিন কালকে পরীক্ষা আছে। হ্যাঁ, নাম তো থাকে না,
কঠিন কোশ্চেন দিছে স্যার সংমিশ্রণ প্রশ্ন দিছে কি কোশ্চেন দিছে ফার্স্ট না পেপারে এসএসসি তেও একটু ইয়ে হয়েছিল বলে এবার ইয়েতেও বেশি হচ্ছে। আচ্ছা এবার দেখো আরেকটা তথ্য, আধুনিক তথ্য। হ্যাঁ আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার আধুনিক তথ্য যেটা বলছি। হ্যাঁ আধুনিক তথ্যের ক্ষেত্রে আসলে ওইভাবে করে আধুনিক তথ্য ওইভাবে আসে না। ধরো পত্রবন্ধ ফলাবন্ধের কৌশল বললো, তুমি উপরে প্রথমে যেটা ছিল সেটা লিখতে পারো, সাইডে লিখতে পারো, আবার আধুনিক তথ্য এটাও লিখতে পারো, সবই সোজা। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পত্রবন্ধ ফলাবন্ধের ক্ষেত্রে প্রথমে যেটা বলা হচ্ছে যে যখন এই দিনের আলো পড়ে তখন ওই যে সূর্যের আলোর মধ্যে যেটা নীল বর্ণালীর যে আলো সেটার কারণে কোষ প্রাচীরের রিসেপ্টর উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হওয়ার কারণে কি হয় যে পত্ররন্ধ্রের যে কোষগুলো আছে, পত্ররন্ধ্রের যে কোষ আছে সেই কোষগুলো কি করে পটাশিয়াম আয়ন, আশপাশে যে পটাশিয়াম থাকে এই অতিরিক্ত পটাশিয়াম গুলা এর মধ্যে ঢুকতে শুরু করে দেয়। এখান থেকে মনে করো ঢুকছে, এর মধ্যে ঢুকতে শুরু করে দেয়। তো যখনই দিনের বেলায় এই পটাশিয়াম যখন ঢুকবে, পটাশিয়াম ঢোকার কারণে এর দ্রবণের ঘনত্ব বেড়ে যায়। পটাশিয়াম ঢোকার কারণে দ্রবণের ঘনত্ব বেড়ে যায়। পটাশিয়াম ঢুকে দ্রবণের ঘনত্ব বেড়ে যায় এবং তখন আশপাশের কোষ থেকে পানি এর মধ্যে ঢুকতে শুরু করে। তাহলে এর মধ্যে যদি পানি ঢুকতে শুরু করে, পটাশিয়াম ঢুকতে পানিও ঢুকছে। ক্লাসের মধ্যে কোন ধরবা না জরুরি। আচ্ছা দেখো তাহলে যে পটাশিয়াম যখন দিনের আলোতে উদ্দীপ্ত হলো, কোষ প্রাচীরের রিসেপ্টর পটাশিয়াম আয়নকে টেনে নিল, এর মধ্যে ঢুকে গেল। তখন পটাশিয়াম আয়ন যখন ঢুকে তখন এটার ঘনত্ব বেড়ে যায়। এটার ঘনত্ব বেড়ে গেল, ঘনত্ব বাড়লে আমরা কি জানি অভিস্রবণের নিয়মই হলো কম থেকে বেশি, তাই না? অভিস্রবণের নিয়ম কি? অভিস্রবণের নিয়ম সবসময় এটা কিন্তু মাথায় রাখতে হবে, উল্টাপাল্টা হওয়ার সুযোগ থাকবে না। যে অ মানে অল্প, তাই না? অল্প থেকে বেশি, অ মানে অল্প, অল্প থেকে বেশি, অল্প থেকে বেশি, এইটা মাথায় সবসময় রাখতে হবে। হ্যাঁ অল্প থেকে বেশি। তাহলে অল্প থেকে বেশিতে যদি ঢুকে, পানি যদি ঢুকে তাহলে এটা ফুলতে শুরু করবে। এই ফুলার কারণে তো আমরা জানি যে এটা এরকম হয়ে যায়, তাই না? ফুলেছে তাহলে এটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম, ঠিক আছে? এরকম হয়ে গেল। তো এখন দেখো যে এই যে ফাঁক হয়ে গেল, কারণ এদিকে স্ফীত হলে এদিকে বেঁকে যায়, তাই না? এরকম হয়ে গেল। তো যখন এরকম হলো তার মানে পত্ররন্ধ্র খুলে গেল। এখন যখনই আবার রাত হচ্ছে তখন তো আর আলো কিছু আসছে না, আলো টালো কিছু আসছে না। হ্যাঁ রাত হলে তোমার সেক্ষেত্রে যদি এখানে লেখা নাই, কিন্তু রাত হলে ওই শ্বসনের একটা প্রতিক্রিয়াতে তখন দেখা যায় যে এর ভিতরে রাতে আলো না থাকলে এর ভিতরে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। অ্যাবসিসিক অ্যাসিড এক ধরনের হরমোন। হ্যাঁ অ্যাবসিসিক এর বাংলা অর্থ কি হতে পারে বলো তো? অ্যাবসিসিস এর বাংলা অর্থ কি হতে পারে? একজন নাকি জানে না জিবের যে নাম মধ্যে ছিল পড়ছিলাম এসএসসিতে ভুলে গেছি। অ্যাবসিশন মানে ঝরে যাওয়া, মানে এরা হচ্ছে যে বয়স্ক পাতাগুলোকে ঝরে যেতে সাহায্য করে। অ্যাবসিশন মানে হলো ঝরে যাওয়া বা ঝরে পড়া, এরকম। হ্যাঁ অ্যাবসিশন থেকে অ্যাবসিসিক অ্যাসিড নামকরণটা হয়েছে। এইটা একটা হরমোন, এই হরমোনটা পাতাগুলো যখন বুড়া হয়ে যায় তখন বোটা থেকে ঝরে যেতে ফল সাহায্য পাকাতে করে। কি ইউজ করা হয়? হ্যাঁ ফল পাকাতেও ইউজ করা হয়, এইজন্য মনে হচ্ছিল। ফল পাকাতে ইউজ করা হয়। বুঝা গেল কি? তাহলে এইটা দেখা যায় অ্যাবসিসিক অ্যাসিডের মধ্যে তৈরি হয়ে যায়। তখন হচ্ছে যে যেটা হয় অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হলে এর ভিতরে ধরো অ্যাবসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, অ্যাবসিটিক অ্যাসিড তৈরি হলেই পটাশিয়ামগুলো এখানে আর থাকতে পারে না, ওটা তো অ্যাসিডিক অবস্থা হয়ে যায়। তখন পটাশিয়ামগুলো আবার বের হয়ে যায়। রাতে বলে কি হয় পটাশিয়ামগুলো আবার বের হয়ে যাচ্ছে। মানে স্যার যে সহকারী যে কোষগুলো ওগুলাই মেসোফিল টিস্যু। হ্যাঁ হ্যাঁ সহকারী যে কোষগুলো সাবসিডিয়ারি কোষ বলা হয়। হ্যাঁ আসলে মেসোফিল টিস্যু বলা হয় পত্ররন্ধ্রীয় কোষ, পাতার মধ্যে যে প্যালিসেড এবং হচ্ছে স্পঞ্জি প্যালিসেড আর স্পঞ্জি। হ্যাঁ স্পঞ্জির মধ্যেই কিছু পত্ররন্ধ্রীয় কোষ থাকে, এই আর কি। তাহলে এখন দেখো যে পটাশিয়াম আয়ন আবার এর মধ্যে চলে গেল, রাত হচ্ছে পটাশিয়াম আয়ন চলে গেল, তাহলে আবার কি হবে? অটোমেটিক দ্রবণের পার্থক্য তৈরি হয়ে যাবে। তখন এখানকার ঘনত্ব বাড়বে, পটাশিয়াম চলে গেছে না, তাহলে এখানকার হ্যাঁ তখন এই অটোমেটিক আবার পানিও এই পাশে চলে যাবে। বলো তো এটা বুঝলে কিনা? খালি মনে রাখতে হবে কি যে খালি বুঝে নিতে হবে বিষয়টা, তাহলে দেখবে যে তুমি অনেক দিন মনে রাখতে পারবা। ঠান্ডা লাগতে শুরু করে দিল, একটু ব্যাগ দিয়েছে পিঠে।
আচ্ছা, ম্যাক্সিমাম ঠান্ডা লাগলে তখন আমি এসি বন্ধ করব। ম্যাক্সিমাম জনের ঠান্ডা লাগছে কি? লাগছে না তো, এখন কেউ কিছু বলছে না। আচ্ছা, স্যার এই পাশে স্টাফ বেঞ্চি যার জয় ও জ্বর, তো বলবা না যে জ্বর তো, বলে যে জ্বর তুই এখন কি করবি কর। জ্বর আমাদের দূরের ঘটনা কখন যে রাতে হুট করে চলে তো দুইটা এসি এবার বন্ধ করলে গরম লাগবে, বুঝছো? দুইটা এসি বন্ধ করলে গরম লাগবে না? আচ্ছা, তো বাংলায় লেখা যাবে না, খালি এখানে ধরো দুইটা শব্দ মনে রাখতে হচ্ছে, একটা হলো পটাশিয়াম আর অ্যাবসিসিক অ্যাসিড, তাই না? তাছাড়া কি আর কিছু মুখস্থ করতে হচ্ছে? বাকি তো তুমি বানাই লিখছো। অ্যাসিটিক অ্যাসিড কেন তৈরি হয়? ও, এটা হচ্ছে যে অ্যাসিডিক, যখনই হলো পটাশিয়াম আয়নের মধ্যে ঢুকে, আসলে কোষের মধ্যে সাইটোপ্লাজমের মতো বিভিন্ন ধরনের এনজাইমের ঘটনা ঘটে, হ্যাঁ, ওই এনজাইমের ফলশ্রুতিতেই এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাসিডটা তৈরি হয়। এখানে তো জিনও ভূমিকা রাখে, হ্যাঁ? কোষে তো নিউক্লিয়াস আছে, জিন আছে, জিন কিছু এনজাইম ক্ষরণ করে, হ্যাঁ। তো যেই এনজাইমটা দেখা যায় রাত্রে আলো থাকলে কাজ করতে পারছে না, কিন্তু অন্ধকারে কাজ করতে পারে, তো এরকম আর কি, হ্যাঁ। যেমন চোররা, ছিনতাইকারীরা দিনের বেলায় কাজ করতে পারে না, রাত্রেবেলা কাজ করা বেশি পছন্দ করে, তাই না? সিস্টেম করে, ঠিক কিনা? সেদিন দেখছি যে একটা ইয়ের মধ্যে, মানে শপিং মলে ইয়ে ঢুকে গেছে, একটা গরু ঢুকে গেছে। তো গরু ঢুকে সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। তখন হচ্ছে নিচে লিখছে, গরু বলতেছে যে চাঁদা দে, নালে কিন্তু ঢিস মারি ফেলবে। গরু চাঁদাবাজি করতে, হ্যাঁ? বানাইছে গরু, চাঁদা দে নালে কিন্তু। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হলো পত্ররন্ধ্র প্রস্তুতন প্রক্রিয়া। পত্ররন্ধ্র প্রস্তুতন প্রক্রিয়া, এটা অবশ্য সেকশন পোলের মধ্যে নাই, আসে না। এখানে শুধু কয়েকটা বিষয় আমরা বুঝবো, যেমন এটা তো আমরা এর আগে জানছিলাম 3 নম্বর পত্ররন্ধ্র প্রস্তুতন প্রক্রিয়া, যে 95 থেকে 98 ভাগই পত্ররন্ধ্র প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। এখানে ছবি আছে ওই যে প্যালিসেড। প্যালিসেড মানে কি? নিরেট। প্যালিসেড মানে নিরেট। কেন নিরেট? আন্তঃকোষীয় ফাঁক নাই এর মধ্যে, তাই না? এই জন্য এর বাংলা অর্থ হলো নিরেট। আর স্পঞ্জ মানে কি? স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত। তাহলে এখানে অনেক ছিদ্রযুক্ত কোষ আছে না? তাহলে এই যে নিম্নত্বকে দেখো, পত্ররন্ধ্রীয় যে কোষগুলো সেটা দেখা যাচ্ছে নিম্নত্বকে, তাই না? তাহলে হচ্ছে যে এই স্পঞ্জের মধ্যেই কিন্তু থাকে কি? পত্ররন্ধ্রীয় কোষগুলো থাকে স্পঞ্জের মধ্যে। এটা আসে না পরীক্ষায়। এবার আমরা চলে আসি যে বাহ্যিক প্রভাবক। এটা হলো তোমার এমসিকিউর জন্যই মূলত, যে অর্থাৎ যে প্রস্তুতন প্রক্রিয়ার প্রভাবক নিম্নের কোনটি, এটা যদি আসে তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো, হ্যাঁ। মনে হয় তো তাড়াতাড়ি সাড়ে সন্ধ্যা চলে আসবে। হ্যাঁ, চলে আসছে তো আমরা, হ্যাঁ। তাহলে এখন দেখো যে অভ্যন্তরীণ প্রভাবের কথা বলা হচ্ছে, যে যেমন মূল বিটপ, তাই না? মূল তো জানো, বিটপ হলো মাটির উপরে যা থাকে আর কি। একটা গাছের শিকড়ের পরে মাটির উপরে যা থাকে তাই বিটপ। তাহলে এই বিটপের অনুপাত যদি পাতা টাতা শাখা প্রশাখা বেশি হয় তাহলে প্রস্তুতন বেশি হবে, তাই কিনা? এই আর কি মূলের ব্যাপারটা। তো মূল আর বিটপের অনুপাত অনুযায়ী, এখন যদি মূলও বেশি থাকে তাহলে পানি টানি বেশি তুলবে না, তাহলেও তো ওটা নির্ভর করছে এই প্রস্তুতনের সাথে জড়িত, তাই বলছে আর কি। পাতার আয়তন সংখ্যা, পাতা বড় হলে প্রস্তুতন বেশি হবে। যেমন মরুভূমির দেশগুলোতে কি হয়, মানে পাতাগুলো কিন্তু কাটায় পরিণত হয়ে যায়, কারণ যদি বড় হয় তাহলে তো প্রস্তুতন বেশি হবে না, তাহলে ওটা কাটায় পরিণত হচ্ছে, তার জন্য প্রস্তুতন বেশি হচ্ছে না। তারপরে পাতার গঠন একই ব্যাপার। এগুলো হচ্ছে শুধু ইয়েগুলো মনে রাখতে হবে আর কি, পয়েন্টগুলো। তারপরে এখান থেকে নাই, যেমন প্রস্তুতনের উপকারিতা, উদ্ভিদ জীবনে যে গুরুত্ব, এগুলো সিলেবাসের বহির্ভূত অংশ। প্রস্তুতন ও বাষ্পীভবন না, পড়া লাগবে না, না এগুলো দিবে না, এগুলো সিলেবাসের বাইরের অংশ, এমনি জ্ঞান অর্জনের জন্য। পার্থক্য দেখো, প্রস্তুতন আর বাষ্পীভবন, 3টা পড়বা ক্ষয়ের জন্য, 1, 2 আর 6 নম্বর। এবার দেখো না, চিত্র আসে না, তবে যদি বলে তাহলে ওই যে এই চিত্রই দিবা, সাধারণত আসে না। যদি বলে তাহলে একবার এটা দিবা, একবার এটা দিবা। এটা দিবা রাত্রেবেলা অন্ধকার, আর এটা দিবা দিনের বেলা। এটা তো সোজা পারবা। আচ্ছা, এখন দেখো সংজ্ঞা। অভিশ্রবণের সংজ্ঞা তো আমরা আগে থেকে জেনেছি, সংজ্ঞাগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। ব্যাপনের সংজ্ঞাও তো আগেই আমরা জানি, তাই না? সবসময় মনে রাখতে হবে, ব্যাপনে যেহেতু ব আছে তার মানে কি বেশির থেকে কম। ব্যাপনে ব আছে, বেশির থেকে কম। আচ্ছা, তাহলে এখন দেখো
ওই নতুন 4 জন আসছিল, ওরা আবার রাতেন্দ্র ব্যাচে যেতে যাচ্ছে, মানে ওই নতুনদের বাড়ি অনেক দূরে, মানে 2 জনের বাড়ি হচ্ছে আম চত্বরের থেকে আরো ভিতরে ওঠে, তো অত দূর থেকে আসতে অনেক সময় লাগছে। গতদিন যেমন আসছিল 3:35 তো ওই জন্য অনেক দূর হলে তো সময় লাগে অনেক দূর। হ্যাঁ। তো এটাও কিন্তু এটাও মানে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে তুমি এমন জায়গায় আছো, তোমার অত দূরে যেতে হচ্ছে না, তাই না? তুমি একটা সুযোগ পাইছো, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে পড়ার সুযোগ দিয়েছে, তাই না? এইগুলার কিন্তু সুযোগ গুলার শুকরিয়া আদায় করতে হয়, তাই না? অনেকে আছে কি যে পড়ার সুযোগ থেকে বঞ্চিত, তাই না? মানে টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পড়াশোনা করতে পারছে না, তখন বলে যে যা তাহলে ওই রিক্সা চালা বা এই সেই এটা সেটা, তাই না? তো এইগুলো আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আচ্ছা, তারপরে হলো অবিশ্রামনিক চাপ। তো অবিশ্রামনিক চাপ যদি আসে না, তো আমরা তো জানি যে ঘনত্ব যদি কম বেশি পার্থক্যটা অনেক বেশি হয়, তাহলে অবিশ্রামনিক চাপটা বেশি হবে। প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজমের সংকোচন, মানে যখন এই পানিগুলা অবিশ্রাবণের কারণে, বহিঃঅবিশ্রাবণের কারণে যদি পানিগুলা একটা কোষ থেকে চলে যায়, তাহলে সেই অবস্থাকে বলা হয় প্রোটোপ্লাজমের সংকোচন। আর যখন বলছে রস স্ফীতি, অন্তঃবিশ্রাবণ যদি হয় তাহলে তো পানি বেশি আসলো, এটাই হলো রস স্ফীতি। টার্গার প্রেসার, টার্গার প্রেসার মানে কোষ প্রাচীরে যে চাপ, অন্তঃবিশ্রাবণ হলে ওই কোষে একটা কোষ প্রাচীরে যে চাপ সৃষ্টি হয়, ওটাকে বলা হয় টার্গার প্রেসার। ইমবাইবেশন, এটা তো জানোই, কলেজ জাতীয় পদার্থে পানি শোষণ প্রক্রিয়া, তাই না? এটা কিন্তু এমসিকিউর জন্য অ্যাডমিশনে বেশ কয়েকবার আসছে। হাইড্রোফিলিক পদার্থ নিম্নের কোনটি? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। বাষ্পীভবন কাকে বলে এটাও পড়বা, পানি বাষ্পে পরিণত হয়। তাহলে এবার আমরা চলে আসলাম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো আমরা তো জানি যে ফটোস মানে হলো আসলে লাইট, আর সিনথেসিস মানে সংশ্লেষণ। সংশ্লেষণ কখন হয়, কখন বলি আমরা সংশ্লেষণ, বলো তো, মনে আছে? অনেকগুলা যখন বিক্রিয়া হ্যাঁ, এই তো থাকে মনে আছে। যখন অনেকগুলো বিক্রিয়ক একসাথে কাজ করে তখন তাকে সংশ্লেষণ করবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, দীপুর একটা প্রস্তাব তোমাদের বলতে বলছে যে ওই যে ও আর কি, হ্যাঁ ওই যে ইয়েতে যাবে, ওই যে পরীক্ষা সামনে, না টাইম নেই, এর যাবে মধ্যে বলছে